ইউনিট 2 এর এটা একটা অংশ সামুদ্রিক প্রক্রিয়া, তিনটার মধ্যে নদীর ক্ষয়, বায়ুর ক্ষয় এবং হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয় বা উপকূলে যে ক্ষয়টা আছে সেগুলোর মধ্যে একটা সামুদ্রিক প্রক্রিয়া হলো একটা অন্যতম। সামুদ্রিক প্রক্রিয়া হচ্ছে বহির্জাত শক্তির মধ্যে অন্যতম একটা শক্তি হলো তোর কি সামুদ্রিক প্রক্রিয়া। ঠিক আছে, বহির্জাত শক্তিগুলি কি 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 শক্তি ছিল? নদী শক্তি, বায়ু শক্তি, হিমবাহ শক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি, বলেছিলাম এগুলো। এই যে শক্তিগুলোর মধ্যে অন্যতম শক্তি কি তোর সামুদ্রিক শক্তি বা সামুদ্রিক প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার মতনই সমস্ত শক্তি যা কাজ করে সামুদ্রিক প্রক্রিয়া তাই কাজ করে। কি কি কাজ করে? মূল কাজ কতগুলো? তিনটা কাজ। কি কি কাজ? প্রথম কাজটা কি? ক্ষয় কাজ। তারপরে কাজটা কি? বহন কাজ। তারপরে কাজটা কি করবে? সঞ্চয় কাজ করবে। এই তিনটা সেম এও করবে। ঠিক আছে, ক্ষয়, বহন এবং সঞ্চয় করবে। এই ক্ষয়, বহন এবং সঞ্চয়ের ফলে তো পৃথিবীতে বিভিন্ন ধরনের তো কি করে উপকূলে উপকূলে তো বিভিন্ন ধরনের কি তৈরি করে? ভূমিরূপ তৈরি করে। এটা কিসের কারণে হবে? সামুদ্রিকের কারণে, সমুদ্রের কারণে। একে বলা হয় তো কি সামুদ্রিক প্রক্রিয়া। ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট। কিন্তু তার আগে কিছু কিছু জিনিস তোমাকে জানতে হবে। যেমন হচ্ছে তোকে সমুদ্র তরঙ্গ বা ঢেউ কি, তরঙ্গ সৃষ্টির কারণ কি, আর ফেজ কি। মূলত এখান থেকে তো 3 বা 2 নম্বরের প্রশ্ন আসবে এই তিনটা থেকে। সমুদ্র তরঙ্গ বা ঢেউ, দেখ তোরা সামুদ্রিক স্রোত শুনেছিস। সমুদ্র স্রোত কাকে বলে? স্রোত কাকে বলে? সামুদ্রিক স্রোত কি, স্রোত কাকে বলে আর ঢেউ কাকে বলে, দুটোর মধ্যে পার্থক্য আছে। সামুদ্রিক স্রোতটা শোন আগে কি, স্রোতটা শুনুন, এখানে লেখা নেই স্রোতটা, বাট শোন। স্রোত হচ্ছে কি আর ঢেউ হচ্ছে কি, দুটো সম্পূর্ণভাবে আলাদা। স্রোত কাকে বলে? যখন সমুদ্রের মধ্যে উষ্ণতার পার্থক্যে, কিসের পার্থক্যে বললাম আমি? উষ্ণতার পার্থক্যে, লবণতার পার্থক্যে, ঘনত্বের পার্থক্যে। যখন উষ্ণতা পার্থক্য কি হবে? উষ্ণতা মানে এটা ধরো আমি কত ডিগ্রি বললাম, এটা 0 ডিগ্রি, আর এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি হলো। তার মানে উষ্ণ কোথায় থাকবে? সমুদ্র 0 ডিগ্রির কাছে উষ্ণ থাকবে। তাহলে উষ্ণ 0 ডিগ্রি মানে উষ্ণতার পার্থক্য তোর কি হবে? উষ্ণ জলটা তোর শীতল স্থানের দিকে প্রবাহিত হবে, শীতল অঞ্চলের দিকে। আর শীতল অঞ্চলে শীতল জল তোর কি হবে বলদিন? উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হবে। হলো। আমি যেমন বললাম ঘনত্বের পার্থক্য মানে কি, বেশি ঘনত্বযুক্ত জল কম ঘনত্বের দিকে যাবে, আর কম ঘনত্বযুক্ত জল তোর কি হবে বলদিন? বেশি ঘনত্বের দিকে আসবে। হয়ে গেল। আর তোর কিছু লবণতার পার্থক্য, কম লবণতা যুক্ত জল তোর কি হবে বলদিন? বেশি লবণতার দিকে, বেশি লবণতা যুক্ত জল তোর কোন দিকে আসবে? কম লবণতার দিকে আসবে। তাহলে উষ্ণতার পার্থক্য, ঘনত্বের পার্থক্য, লবণতার পার্থক্যের কারণে এখন সমুদ্র জলের স্রোত বা সমুদ্র জল এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। বোঝা গেল কিনা? তাকে বলা হবে তোর কি সামুদ্রিক স্রোত। তাকে কি বলা হয়? সামুদ্রিক স্রোত বলা হয়। ঠিক আছে, উষ্ণ কুরুষীয় স্রোত, শীতল ওয়েসীয় স্রোত, ঠিক আছে, এগুলো আছে। হলো, এইসব স্রোতের বিভিন্ন রকম নাম আছে। এটা হলো সামুদ্রিক স্রোত। এই পৃথিবীতে গোটা পৃথিবী ওয়ার্ল্ড জুড়ে সে কি করে বলতে? এক সমুদ্র থেকে অন্য সমুদ্রের দিকে সে যাতায়াত করবে, এক মেরু থেকে অন্য মেরুর দিকে সে যাতায়াত করবে। সেটা হলো সামুদ্রিক, কি বললাম আমি? সামুদ্রিক স্রোত। ওকে, স্রোত। এবারে তোর কি আছে বলতে? ঢেউ। ঢেউ কি? ঢেউ বা তো সামুদ্রিক তরঙ্গ, প্রায় সবাই দেখেছিস, যারা দীঘা গেছিস বা যারা পুরী গেছিস, সবাই দেখেছিস দীঘা পুরী। ঠিক আছে, ঢেউ যেটা তোর কি আছে বলতে? উপকূলের দিকে এসে আছড়ে পড়ছে, সেটাকে বলা হবে তোর কি সামুদ্রিক ঢেউ বা সামুদ্রিক কি বলা হয়? তরঙ্গ। সামুদ্রিক কি বলা হবে? তরঙ্গ বা সামুদ্রিক ঢেউ বলা হবে। যে তরঙ্গ তোর কি বলে? মাঝ সমুদ্র থেকে তোর কি হবে? উপকূলের মধ্যে এসে আছড়ে পড়বে। এবার এটাকে বলা হবে তরঙ্গ বা ঢেউ। এই তরঙ্গ সৃষ্টির কারণ কি? এগুলোর মধ্যে পার্থক্য, সামুদ্রিক তরঙ্গ বা ঢেউ এবং সামুদ্রিক স্রোতের মধ্যে পার্থক্য আমার নোটে দেওয়া আছে। হয়ে গেল। 2 নম্বরে বলবে যে নোটের পার্থক্যের মধ্যেই যেগুলো এক একটা ভাগ সেগুলো তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যাবে। বুঝে গেছে? সামুদ্রিক তরঙ্গ সৃষ্টির কারণ কি? কেন তরঙ্গটা সৃষ্টি হয়? মূলত সমুদ্র তরঙ্গ সৃষ্টির কারণ মূলত কি? বায়ু প্রবাহ। কি কারণ আমি বললাম? বায়ু প্রবাহের কারণে। তোর হাই পাচ্ছে না? হ্যাঁ, উল্টা পাল্টা দাঁড়া, রেকর্ডিংটা বন্ধ করে তোকে গাল দিচ্ছি। দেখ, এটা হচ্ছে উপকূল। আচ্ছা, উপকূল কাকে বলে? আমি উপকূল উপকূল বলছি যে, উপকূল কি? উপকূল বলতে পারি বা তটভূমি বলতে পারি। উপকূল কি? বল বল, উপকূল কাকে বলে? যেখানে তোর কি আছে বল দিনি? সমুদ্র বা মহাসাগর এবং তোর কি আছে? স্থলভাগ, সামুদ্রিক ভাগ এবং স্থলভাগ যে স্থান বরাবর যুক্ত হচ্ছে বা যে রেখা বরাবর যুক্ত হচ্ছে তাকে, বা যে স্থান বরাবর যুক্ত হচ্ছে তাকে বলা হবে তোর কি? উপকূল। যে রেখা বরাবর যুক্ত হয় তাকে বলা হবে তোর কি? উপকূল রেখা। সহজ হিসাব। দেখ, সমুদ্র, সমুদ্র তরঙ্গ কি হয়? মাঝ সমুদ্রের মধ্যে প্রথমে কি থাকে বলতে? মাঝ সমুদ্রের মধ্যে, মাঝ সমুদ্র, এটা মাঝ সমুদ্রের মধ্যে বায়ু কি হয় বলেন? মাঝ সমুদ্র থেকে উপকূলের দিকে বায়ু কি হয়? প্রবাহিত হয়। কন্টিনিউ কন্টিনিউ কি আসতে থাকে? বায়ু প্রবাহিত হবে। এটাকে কি বায়ু বলা হবে? স্থলবায়ু না সমুদ্র বায়ু?
সামুদ্র বায়ু, সমুদ্র থেকে স্থলভাগের দিকে যাচ্ছে, সামুদ্রিক বায়ু। মাঝ সমুদ্র থেকে স্থলভাগের দিকে তোর কি হয় বলতে প্রবাহিত হয়। যখনই এই বায়ু মাঝ সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় না, মাঝ সমুদ্র থেকে যখন হয়, এর গতিবেগ কি থাকে বলতে অনেকটা বেশি থাকে, কারণ মাঝ সমুদ্র ফাঁকা জায়গা, চাপের পার্থক্য বেশি থাকে, উচ্চ চাপ নিম্ন চাপের মধ্যে পার্থক্য বেশি থাকবে। এর ফলে এই যে বায়ুর কারণে এই সমুদ্রের জলের মধ্যে কি হয় বলতে ঘর্ষণ সৃষ্টি হয়। কি সৃষ্টি হবে? ঘর্ষণ। বায়ু যখন বেয়ে যাচ্ছে এবং সামুদ্রিক যে জল, সেই জলের কারণে কি সৃষ্টি হয়? জলের উপর একটা ঘর্ষণ সৃষ্টি হবে। এই ঘর্ষণের কারণে কন্টিনিউয়ার তোর কি হয় বলতে এখানে যে জলের যে তলদেশে তোর কি বৃত্তাকার কক্ষপথে জলটা কি হবে বলতে ঘুরতে থাকে। কন্টিনিউ যখন ঘর্ষণ হবে তখন জলটা বৃত্তাকার কক্ষপথে কি হবে বলতে ভিতরের দিকে ঘুরবে, বৃত্তাকার কন্টিনিউয়াসলি। মাঝ সমুদ্রে, কোন সমুদ্রে বলছি আমি? মাঝ সমুদ্রের বৃত্তাকার কক্ষপথে জলটা কি হবে? ঘুরবে। যেটা আমাদের দেখতে কি লাগে বলতে আমরা এখন উপকূলের দিকে দাঁড়িয়ে থাকবো বা ওই ঘুমের উপরে দিঘার মধ্যে দাঁড়িয়ে যেন মনে হবে তোর কি হচ্ছে একটা ঢেউ তৈরি হচ্ছে, একটা উঁচু ঢেউ তৈরি হচ্ছে, হলো সেটা আমার দেখতে মনে হবে যেন জলটা এক স্থানের মধ্যে ওপরের দিকে উঠছে বা নিচের দিকে নামছে। ওই ঢেউটাই পরবর্তীকালে আবার ওই বায়ুরই কারণে ঠেলা হয়ে তোর কি হবে বলতে এমন ঠেলে তোর কি হবে উপকূলের মধ্যে এসে তোর কি করছে? আছড়ে পড়ছে। যেটা আসছে আমরা এনজয় করছি, যে ঢেউটাকে আছড়ে পড়ছে, গায়ের উপরে আসছে, খুব এনজয় হচ্ছে। এটা কিসের কারণ? এটাকেই বলা হবে তোর কি সামুদ্রিক তরঙ্গ। তার কি কারণে সৃষ্টি হলো? বায়ু প্রবাহের কারণে। মাঝ সমুদ্রে যখন বায়ু প্রবাহিত হয়ে আসছে, সেই বায়ুটা তোর কি হচ্ছে বলতে সমুদ্রের জলতলের উপরে কি করছে? ধসা হচ্ছে বা সংঘর্ষ হচ্ছে, হলো। এর কারণের জন্য ওই স্থানের মধ্যে জল একটা নির্দিষ্ট কারেন্ট মানে ইলেকট্রিক কারেন্ট নয়, তরঙ্গ তৈরি হচ্ছে, যার ভেতরের দিকে তোর কি হচ্ছে বলতে জলগুলো তোর কি হচ্ছে? বৃত্তাকার কক্ষপথে তোর কি হয়? ঘুরতে থাকে। জলটা কি হয় বলতে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে। কন্টিনিউয়াসলি জল যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে তখন জল দেখে মনে হবে তোর কি সমুদ্রের মধ্যে জলটা ওঠানামা হচ্ছে, হলো। এবার ওই বায়ু সে কি বলতে জলের উপরিভাগে ঠেলে নিয়ে আসবে, ঠেলে নিয়ে এসে তোর কোথার মধ্যে এসে পড়বে বল দেখিনি? উপকূলের মধ্যে আছড়ে পড়বে। এটাকেই বলা হবে তোর কি সমুদ্র তরঙ্গ। কোন অসুবিধা আছে? এটা সমুদ্র তরঙ্গ, এইভাবে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয়। ফেজ কি? কিচ্ছু নাই। ফেজ এক নাম্বার দিলে দিতে পারে যদি পড়ে। ফেজ কি হবে? উন্মুক্ত সমুদ্রে বাতাস যতখানি দূরত্ব তোর কি করে বলতে অতিক্রম করবে, মানে পুরো উন্মুক্ত সমুদ্র, ধর তোর স্থলবায়ু যাচ্ছে, স্থল থেকে জলের দিকে যাচ্ছে বায়ুটা, হ্যাঁ, উন্মুক্ত সমুদ্রে সে যত দূর অব্দি বাতাসটা জানে তাকে বলা হবে তোর কি? ফেজ। উন্মুক্ত সমুদ্রের বায়ু যতখানি দূরত্ব অতিক্রম করবে তাকে বলা হবে তোর কি? ফেজ। বুঝে আছে? কোনো অসুবিধা আছে? এটা কোনো অসুবিধা আছে এর মধ্যে? কোনো অসুবিধা? ফেজ হচ্ছে উন্মুক্ত সমুদ্রে, ধর স্থলভাগ থেকে জলভাগের দিকে যে বায়ু যাচ্ছে, হলো। জলভাগের দিকে যখন হচ্ছে বায়ু যাবে, যতদূর পর্যন্ত সেই বায়ুটা প্রবাহিত হবে সেটাকে বলা হবে তোর উন্মুক্ত সমুদ্র, তাকে বলা হবে তোর কি? ফেজ। ঠিক আছে। তরঙ্গ সংক্রান্ত পরিভাষা পড়তে পারে পরীক্ষার মধ্যে 3 বা 2 নম্বরে। তরঙ্গ সংক্রান্ত পরিভাষা মানে তরঙ্গের কোন কোন ভাগ আছে, একটা তরঙ্গ দেখলে কি ভাগ পড়বে, 3 বা 2 নম্বরে আসতে পারে পরীক্ষার মধ্যে। তরঙ্গ সংক্রান্ত পরিভাষা, শোন, তরঙ্গ সংক্রান্ত পরিভাষা কিছুই নয়, খুব, ধর এটা এটা তরঙ্গ। ওকে, তরঙ্গ সংক্রান্ত কিছু, এটা সামুদ্রিক ঢেউ বা সামুদ্রিক তরঙ্গ যে কোনো দিকে যাচ্ছে, ধর এই দিকে যাচ্ছে বা এই পাশে আসছে, যা খুশি সমুদ্র তরঙ্গ। এর কিছু তরঙ্গের সব থেকে উপরের দিকের অংশটাকে কি বলা হয় বলতে তরঙ্গ শীর্ষ। সহজ হিসাব হয়ে গেল। এইটাও তরঙ্গ কি? শীর্ষ। এইটাও তরঙ্গ কি? শীর্ষ। তরঙ্গের একদম নিচের অংশ, শীর্ষ থেকে নিচের অংশ, তাকে বলা হবে তরঙ্গ কি? তরঙ্গ কি বলবো আমি? দ্রোণী। এটাও তরঙ্গ কি হবে? দ্রোণী বলা হবে। ঠিক আছে। তরঙ্গের একদম নিচের অংশ অবতল অংশকে বলা হয় কি? তরঙ্গ দ্রোণী। তরঙ্গ শীর্ষ, তরঙ্গ দ্রোণী। তরঙ্গ উচ্চতা কি? তরঙ্গ শীর্ষ থেকে তরঙ্গ দ্রোণীর মধ্যে যে উল্লম্ব যে ব্যবধান, কি ব্যবধান বললাম আমি? উলম্ব ব্যবধান। এটাকে বলা হবে তোর কি? তরঙ্গ উচ্চতা। এটা হলো কি? তরঙ্গ উচ্চতা। উলম্ব ব্যবধান কার কার মধ্যে উলম্ব ব্যবধান? তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ দ্রোণীর মধ্যে যে উলম্ব ব্যবধান তাকে বলা হবে কি? তরঙ্গ উচ্চতা। তরঙ্গ হচ্ছে তোর কি? দৈর্ঘ্য কাকে বলে? দুটো শীর্ষর মধ্যে বা দুটি দ্রোণীর মধ্যে কি ব্যবধান? অনুভূমিক যে ব্যবধান তাকে বলা হবে কি? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বলা হবে। আইদার দুটো শীর্ষের মধ্যে, নাহলে দুটো কি আছে বলছিলি? দ্রোণীর মধ্যে যে উল্লম্ব, সরি, অনুভূমিক যে ব্যবধান তাকে বলা হবে তোর কি? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ গতিবেগ। গতিবেগ কাকে বলে? একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে, ধর এখানে একটা পয়েন্ট করা হলো, হলো, নির্দিষ্ট পয়েন্ট দিয়ে
নির্দিষ্ট সময়ের মধ্যে কতটা তরঙ্গ দৈর্ঘ্য তোর কি করলো বল দেখিনি, অতিক্রম করলো, বা কত দ্রুত তরঙ্গ দৈর্ঘ্যগুলো একটা নির্দিষ্ট সময় দিয়ে প্রবাহিত হলো, তাকে বলা হবে তোর কি তরঙ্গ গতি। ভালো করে শুন, ধর এটা একটা পয়েন্ট হলো, এখানে আমি 1 মিনিট বা 10 মিনিট ধরলাম, 10 মিনিটে কতগুলি তরঙ্গ দৈর্ঘ্য কন্টিনিউয়াসলি পেরিয়ে গেল, বুঝা গেছে না? যতগুলি বেশি পেরাবে তার মানে কি তার তরঙ্গ গতিবেগটা কি আছে বলদি, বেশি আছে। যদি কম পেরোয় তার মানে কি তরঙ্গ গতিবেগটা কি আছে, কম আছে। তার কি পেরোবে, তরঙ্গ গতিবেগটা পেরোবে। গতিবেগ মানে কি হবে বলদি, তরঙ্গ দৈর্ঘ্যটা। হয়ে গেল। তরঙ্গ পর্যায় পড়ার দরকার নাই, ঠিক আছে। তরঙ্গ পরিসংখ্যা, তরঙ্গ পরিসংখ্যা কাকে বলে, এই একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে, আবার সেম একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে কতগুলি তরঙ্গ শীর্ষ বা কতগুলি তরঙ্গ দ্রোণী পেরোলো। কি বললাম আমি, কতগুলো তরঙ্গ শীর্ষ বা কতগুলি তরঙ্গ দ্রোণী পেরোলো। যতগুলো তরঙ্গ শীর্ষ বা দ্রোণী পেরোবে তাকে বলা হবে তোর কি, তরঙ্গ পরিসংখ্যা। ক্লিয়ার? হ্যাঁ। 3 নম্বরে যখন তুমি তরঙ্গ শীর্ষে কিছু পরিভাষা লিখো, আরামসে 1 2 3 4 5 6টা করে দিলাম, আরামসে 3টা তো লিখতে পারবি। শীর্ষ, দ্রোণী, উচ্চতা, দৈর্ঘ্য, এই 4টা তো লেখা যাবে একদম। আর তাহলে ছবি দিবি, 3 নাম্বার পেয়ে যাবি। কুচখাচ কোশ্চেনের নাম্বার তুলতে হবে। বুঝা গেছিস না? বুঝতে পেরেছিস সেটা কিভাবে লিখবি, সেটা বুঝতে পারছিস তো? হ্যাঁ, শীর্ষ দ্রোণীর মধ্যে উলম্ব যে ব্যবধান, কি ব্যবধান, উলম্ব। এই যে উলম্ব ব্যবধান, অনুভূমিক ব্যবধান, এই ওয়ার্ডের কিন্তু উলম্ব ব্যবধান, তাকে হলো উচ্চতা। আর দৈর্ঘ্য কি ব্যবধান, দুটি শীর্ষের মধ্যে, শীর্ষ দ্রোণী নয়, দুটি শীর্ষ নয়, দুটো দ্রোণীর মধ্যে যে অনুভূমিক। তো কি করে হাই পাচ্ছে রে? ও হায়ারিং না, অনেক কিছুর অভাব আছে। বলতাম বলবো না, তোদের ছেলেদের একটা আলাদা ক্লাস করাবো। হ্যাঁ, শুধু আমি ভরে আছি, মানে আমার কিছু বলতে হবে, আমি বলতে পারছি, বিশ্বাস কর। ঠিক আছে। তরঙ্গ প্রকারভেদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার বা 2 নম্বরে দেখতে হবে তরঙ্গের প্রকারভেদ। প্রত্যেক বছর এইচএসএ দিয়েছে তরঙ্গের প্রকারভেদ। কি কি তরঙ্গ আছে, ওই যে তরঙ্গ বললাম, তরঙ্গ কাকে বলে পড়েছিস? হ্যাঁ, এটা মাঝ সমুদ্র থেকে যেটা তোর কি আসবে, উপকূল, উপকূল হচ্ছে আছড়ে পড়বে, তাকে বলা হয়েছে তরঙ্গ। এতক্ষণ আসলাম একটা লিখেছিস, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ ধ্বনি, একটা লিখেছিস, এঁকেছিস খাতার মধ্যে, সবাইকে বলেছি খাতা খুলে রাখবি, ঠিক আছে, রেডি করে রাখবি। বলতে হচ্ছে প্র্যাকটিক্যাল খাতায় তুই ইয়ে করছিস, ভুল করে তরঙ্গের প্রকারভেদ, চিকুর ফ্যান নাকি, বিরাটের ফ্যান নাকি, তরঙ্গের প্রকারভেদ, ওটাই তো বলছি, লজ্জা থাকা উচিত বিরাটের ফ্যান। তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গের প্রকারভেদ কি, তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গ দু ধরনের তরঙ্গ হয়, ঠিক আছে। তরঙ্গ কাকে বলে, আবারও বলে রাখছি আমি, যখন মাঝ সমুদ্র থেকে উপকূলের মধ্যে সমুদ্রের ঢেউ বা সমুদ্রের জল যখন এসে আছড়ে পড়বে, তাকে বলা হবে তোর কি, তরঙ্গ। তরঙ্গ বলা হয় তরঙ্গ, ঠিক আছে। তরঙ্গ দুই প্রকারের হয়, একটা হয় অনুপ্রস্থ তরঙ্গ, আর এটা তোর কি হয় বলতে, অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে বলেও দিয়েছি এটা আমি আগে। অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে, যখন বায়ু প্রবাহের কারণে, বায়ু প্রবাহিত হচ্ছে কিসের উপরে, মাঝ সমুদ্রের উপরে, জলের কারণে বায়ু প্রবাহিত হচ্ছে, জলের কারণে যখন জলের উপর দিয়ে বায়ুটা প্রবাহিত হবে মাঝ সমুদ্রের উপরে, তখন কি হবে বলদিন, জলের উপরে সেটা কি হবে, ঘর্ষণ সৃষ্টি হবে। ঘর্ষণ যখনই সৃষ্টি হবে, সেই জলটা তোর কি হবে বলদিন, বৃত্তাকার কক্ষপথে কন্টিনিউয়াসলি কি হবে বলদিন, ঘুরবে এইভাবে, হয় ওপর দিকে উঠবে বা নিচের দিকে নামবে, যেখানে এরকম বৃত্তাকার কক্ষপথের সৃষ্টি হবে জলের মধ্যে। কি সৃষ্টি হলো, বৃত্তাকার কক্ষপথ সৃষ্টি হলো। হলো, এই বৃত্তাকার কক্ষপথের উপরের দিকটা দেখতে এরকম লাগবে, ঠিক আছে, বৃত্তাকার কক্ষপথের মতন দেখতে লাগলো, হলো, উপরের দিকটা এইভাবে দেখতে লাগছে। এবারে এইটাই যখন, এটাকে বলা, যখন এই মাঝ সমুদ্রের মধ্যে জলটা বৃত্তাকার কক্ষপথের কারণে একটা নির্দিষ্ট স্থানের মধ্যে যখন ওঠানামা করবে, সমুদ্র কিটা ঢেউটা বা জলটা, তাকে বলা হবে তোর কি বললাম আমি, অনুপ্রস্থ তরঙ্গ। মানে মাঝ সমুদ্রে যেটা আমি দেখতে পাচ্ছি, জলটা আইদার ওপর দিকে উঠছে না আইদার নিচের দিকে নামছে, সময় বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝ, এটা ভালো করে বুঝ, কনসেপ্ট গুলো ক্লিয়ার কর, কষ্ট হবে, পড়তে পারবি না নোটস। যখন মাঝ সমুদ্রের মধ্যে জলটা উপর দিকে উঠছে বা নিচের দিকে নামছে, যখন আমি সেটা দেখতে পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে তোর কি কি তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। কেন হবে, বাতাস বেশি আসছে, ঘর্ষণ সৃষ্টি হচ্ছে, নিচের মধ্যে তোর কি হচ্ছে বলতে, ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, কক্ষপথ সৃষ্টি হচ্ছে, কক্ষের কারণে সেটা তোর কি হবে, ওঠানামা করছে সেই জলটা, তাকে বলা হবে তোর কি, অনুপ্রস্থ তরঙ্গ। এই অনুপ্রস্থ তরঙ্গ ক্রমশ মাঝ সমুদ্র থেকে যত তোর কি হবে বলতে, উপকূলের মধ্যে এসে আছড়ে পড়বে, কন্টিনিউয়াসলি উপকূলের মধ্যে এসে কি হচ্ছে,
আছড়ে পড়ছে, এই যে আছড়ে পড়ছে এটাকে বলা হবে তোর কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমি কি বললাম? অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য তরঙ্গ তাহলে কি হলো? মাঝ সমুদ্র থেকে যখন জলটা তোর কি হবে বলতো উপকূলের কাছে এসে আছড়ে পড়বে, মানে যে ঢেউটা আমাদের কাছে আসছে সেটাকে বলা হবে তোর কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার আমাকে বল, যত মাঝ সমুদ্রে থাকবে তত না হয় এগুলো সব কি আকারে ছিল বল দিনি? বৃত্তাকার কক্ষপথে ছিল। যত এটা উপকূলের দিকে আসবে সেই বৃত্তাকারটা কি হয়ে যাবে বল দিনি? উপবৃত্তাকার বা অর্ধবৃত্তাকার হয়ে যাবে। কেন? তার কারণটা কেন বল দিনি? কারণ হচ্ছে তোর কি জলের যে গভীরতা সেটা কম, যত উপকূলের দিকে আসবে জলের গভীরতা কম, সেই কারণে সেটা কি হয়ে যাবে? উপবৃত্তাকার বা অর্ধবৃত্তাকার। বুঝতে পেরেছিস? এবার দেখ, যখন এই যে ঢেউটা এসে এরকম করে আছড়ে পড়বে, কিসের কোথায় আছড়ে পড়বে? উপকূলের কাছে আছড়ে পড়বে। যখন এরকম মাথা নুয়ে যদি আছড়ে পড়ে, দেখ একটা ঢেউ এসে কিরকম আছড়ে পড়লে, এটা এরকম মাথাটা নুয়ে আছড়ে পড়ছে। হ্যাঁ, যদি মাথা নুয়ে যদি উপকূলের কাছে এসে যদি আছড়ে পড়ে, তাকে বলা হবে তোর কি উর্মিভঙ্গ। তাকে কি বলা হয়? উর্মিভঙ্গ। বোঝা গেছে কিনা? উর্মিভঙ্গ কাকে বলে? যখন মাথা নুয়ে, মানে কি তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ যখন উপকূলের কাছে আসবে, বৃত্তাকার কক্ষপথ কি হয়ে যাবে? উপবৃত্তাকার হয়ে যাবে। সমাজ সত্যি কথা বল, বুঝতে পারছিস? আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছিস তো? বৃত্তাকার কক্ষপথ যখন উপবৃত্তাকার হয়ে যাবে, নিয়ে সেটা কি হবে বলছিনি? মাথা নিয়ে আছড়ে পড়বে কোথায়? উপকূলে। তাকে বলা হবে তোর কি ভঙ্গ? উর্মি ভঙ্গ। এনি প্রবলেম? এনি প্রবলেম? নো প্রবলেম। হ্যাঁ একই, একটা হচ্ছে মাঝ সমুদ্রে, তাকে বলা হবে অনুপ্রস্থ তরঙ্গ, আর এটা যেটা আসছে তাকে বলা হবে তোর কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। স্থির তরঙ্গ বা ক্ল্যাপোটিস। স্থির তরঙ্গ বা ক্ল্যাপোটিস কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট। স্থির তরঙ্গ বা ক্ল্যাপোটিস কাকে বলে? কাকে বলবে ক্ল্যাপোটিস? স্থির তরঙ্গ বা ক্ল্যাপোটিস কাকে বলবে বল? স্থির তরঙ্গ বা ক্ল্যাপোটিস কাকে বলবে? স্থির হবে জলটা। কিরকম হবে? দেখ, এটা যদি উপকূল হয়, এটা কি হবে? উপকূল হবে। দেখ, উপকূলে একটা ঢেউ তোর কি হচ্ছে অলরেডি আছড়ে পড়ছে। আছড়ে পড়ার কারণে সেই ঢেউটা আবার কোথায় যাবে? ব্যাক করে মাঝ সমুদ্রের দিকে যাবে। আবার একটা ঢেউ কি করবে অলরেডি? মাঝ সমুদ্র থেকে তোর কি হবে? উপকূলের দিকে আসবে। যখন একটা ঢেউ যখন মাঝ সমুদ্রের দিকে চলে যাচ্ছে, আবার মাঝ সমুদ্র থেকে আরেকটা ঢেউ যখন আসছে, দুটো যখন একই জায়গার মধ্যে এসে তোর কি হবে বলদিন? মিলিত হবে বা সম্মুখীন হবে, সেই স্থান বরাবর একটা কি করে বলদিন? এরকম একটা স্থির তরঙ্গ তৈরি করেছে। এরকম একটা কি তরঙ্গ তৈরি করবে? স্থির তরঙ্গ। একটা এদিকে ব্যাক হচ্ছে, একটা এদিকে আসছে, একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে আসছে, সেই স্থান বরাবর একটা কি তৈরি হবে? স্থির তরঙ্গ তৈরি হয়। ঠিক আছে, দেখে মনে হবে যেন জলটা কতটা স্থির আছে, দেখে মনে হয় জলটা কতটা শান্ত আছে, কিন্তু নয়। ও এতটাই শক্তিশালী যে নিচের শিলাগুলোকে কি করে দেয় বলদিনি? ফাটিয়ে দেয়। টোটালি ফাটিয়ে দেবে। কারণ কারেন্টটা একদিকে আসছে, একদিকে যাচ্ছে, দুটো যখন মিলিত হয়ে যাচ্ছে, দেখে মনে হবে যেন তোর কি বলদিনি দুটো স্থির হয়ে গেছে, বাট তা নয়। দুটোর মধ্যে তোর কিছু সংঘর্ষ তৈরি হচ্ছে। এইটাকে বলে স্থির তরঙ্গ। আর ক্ল্যাপোটিস ওয়ার্ডটা কেন আসছে? ওই যে নিচের যে শিলাগুলোকে এমনভাবে ফাটিয়ে দিচ্ছে, যেমন হাততালি দিলে ঠিক যেরকম শব্দ ক্ল্যাপ আকৃতির, ক্ল্যাপ শব্দ পাওয়া যায়, তাই বলা হবে তোর কি ক্ল্যাপোটিস। কোনো অসুবিধা আছে? নো প্রবলেম। তরঙ্গের কাজের ভিত্তিতে প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ দু প্রকার: গঠনকারী তরঙ্গ, বিনাশকারী তরঙ্গ। সেখানে তোকে আগে দুটি জিনিস জানতে হবে। এতটা অবধি কোন তরঙ্গের যে শ্রেণীবিভাগ বললাম, এতটা অবধি কোনো অসুবিধা আছে? অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ আছে, আর তোর এটার নামটা কি? স্থির তরঙ্গ, ক্ল্যাপোটিস আছে। তরঙ্গের কাজের প্রকৃতি অনুসারে দু প্রকারে ভাগ করা হবে: গঠনকারী এবং বিনাশকারী। আগে তুই আমাকে বল, আগে দুটো ভাগ গঠনকারী বিনাশকারী পড়ার আগে দুটো জিনিস পড়তে হবে। একটা হচ্ছে তোর কি সোয়াস, আর এটা তোর কি হবে? ব্যাকওয়াশ। সোয়াস এবং ব্যাকওয়াশ কাকে বলে? দুটো পর। সোয়াস কাকে বলে? যে তরঙ্গ তোর কি হবে বলদিনি? উপকূল থেকে, সরি, মাঝ সমুদ্র থেকে উপকূলের দিকে আসছে। কি বললাম আমি? মাঝ সমুদ্র থেকে উপকূলের দিকে আসছে, সেটা হচ্ছে তোর কি সোয়াস। হলো, মানে আমি যাকে আমি বলতে পারি তোর ইয়ে তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে পারি, যে আসছে। হয়ে গেল। এবার উপকূল মানে সে কি বলেন? মাঝ সমুদ্র থেকে উপকূলের দিকে আসছে, এটাকে সোয়াসও বলতে পারি। আর ব্যাকওয়াশ কি? উপকূল থেকে যখন কি হবে বলদিনি? যে তরঙ্গটা কোথায় ফিরে যাচ্ছে? মাঝ সমুদ্রে ফিরে যাচ্ছে, তাকে বলা হয় তোর কি ব্যাকওয়াশ। ঠিক আছে, সোয়াস কোনটা? আসছে উপকূলের দিকে যে ঢেউটা, যেটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ, সেটা সোয়াস। আর যখনই সেটা, তারপর তুই দীঘাতে যখন থাকি দেখবি যে ঢেউটা এলো, সেই ঢেউটা আসার পরে তোর কি হয় বলদিনি? আবার ফিরে চলে যায়, চলে যায়। আবার কিছুক্ষণ পর 10 সেকেন্ড 15 সেকেন্ড পর আবার একটা ঢেউ আসে, যেটা আসে সেটা অবশ্যই অনুপ্রস্থ তরঙ্গ হলো। কিন্তু যেটা আসছে সেটাকে বলা যায় তোর কি সোয়াস, আর যেটা উপকূল থেকে ফিরে যাচ্ছে সেটাকে তোর কি বলা হবে? ব্যাকওয়াশ। এবার তো দুটো জিনিস আছে, এটা হচ্ছে গঠনকারী তরঙ্গ, আর এটা তোর কি আছে বলদিনি? বিনাশকারী তরঙ্গ। গঠনকারী তরঙ্গ কাকে বলে? যে তরঙ্গ কারণে তোর কি হবে বলদিন? কোনো ভূমিরূপ গঠিত হবে।
কি কি ভূমিরূপ ভূমিরূপ কখন গঠিত হবে? যেখানে জেনারেলি মাঝ সমুদ্র থেকে যে তরঙ্গটা আসে সে যদি শক্তিশালী হয়, দ্যাট মিন্স কে শক্তিশালী হবে? সোয়াস যদি শক্তিশালী হয়, কার তুলনায়? ব্যাকওয়াসের তুলনায়, তখন হবে তোর কি গঠনকারী তরঙ্গ। কেন? কারণ সোয়াস কি নিয়ে আসে বল দেখিনি? ছোট ছোট নুড়ি টুড়ি গুলো নিয়ে আসবে। যখন দেখবি তুই এমনি এমনি যখন স্নানটা ঢেউ যখন গায়ে এসে ধাক্কা লাগবে, কিছুক্ষণ পরে উঠে যাবি, উঠে আবার জলটা যখন শুকাবে তখন দেখবি কি বালি টালি এই সমস্ত কিছু আছে। তার কারণটা এখন তুই বালির মধ্যে ঢুকে গেছিস, তুই তোর বালি তো ছিল নিচে পায়ে, তুই তোর ঢেউটা তোর কাছে এসেছিল, কারণ ওর মধ্যে নুড়ি টুড়ি যতগুলো তো ক্ষয় টয় করেছে, নদী ক্ষয় টয় করেছে, সমুদ্রের মধ্যে মিশিছে, একদম উপরের দিকে সেগুলো কি করছে বলতে ভাসছে, যেটা আমরা বুঝতেও পারবো না। ঠিক আছে? লবণ কেন লবণ? কারণ ওই যত নদী ওই মিনারেল টিনারেলগুলোকে ক্ষয় করে নিয়ে এসে কি করছে বলতে সমুদ্রের মধ্যে এসে ফেলেছে। ওই যে সোয়াস যদি শক্তিশালী হয় কার তুলনায়? ব্যাকওয়াসের তুলনায়, তখন তোর কি হবে? উপকূলের মধ্যে বিভিন্ন রকম ভূমিরূপ গঠিত হবে। ঠিক আছে? যদি আবার তুই দেখবি যখন ঢেউটা যখন ফিরে চলে যাচ্ছে, যদি দাঁড়িয়ে থাকিস খুব ভালোভাবে বুঝতে পারবি তুই যে ওই পায়ের তলা থেকে যেন মাটিটা সরে যাচ্ছে। ওই নিঃশ্বাস বুঝতে পারছিস? পায়ের তলা থেকে যখন কি সরে যাচ্ছে? মাটি সরে যাচ্ছে। এর কারণটা কেন? কে নিয়ে চলে যাচ্ছে? ব্যাকওয়াস এই জিনিসগুলোকে আবার ফেরত নিয়ে চলে যাচ্ছে কোথায়? মাঝ সমুদ্রের দিকে। ওই যে যখন কে শক্তিশালী হবে? ব্যাকওয়াস শক্তিশালী হবে কার তুলনায়? সোয়াসের তুলনায়, তখন তাকে বলা হবে তোর কি তরঙ্গ? বিনাশকারী তরঙ্গ। তাহলে এখানে কে শক্তিশালী গঠনকারী তরঙ্গে? সোয়াস। আর বিনাশকারী তরঙ্গে কে শক্তিশালী? ব্যাকওয়াস। কোন অসুবিধা আছে? আছে নাকি? বিরাট কোহলির তটভূমি, এমনি মানে জেনারেশনটা জেনারেশন তো স্ট্যাটাস জেনারেশন, স্ট্যাটাস আমি ফ্যান ওটা নিয়ে হচ্ছে জেনে বলে। বিরাট কোহলির খাটালি দেখিস নি? তা জানো না বিরাট কোহলির খাটালি দেখিস? দেখে লাভ আছে। তটভূমি, দীঘা বললে অনেক কিছু গল্প থাকে। ঠিক আছে, তো তটভূমিতে আছে। তটভূমি তারপরে এটাও 2 বা 3 নম্বরে আসবে গ্যারান্টি। তটভূমি এখানেই পড়ে দিবি, তটভূমি এখানেই হয়ে যাবে 2 বা 3 নম্বরে। দেখ তটভূমি কি? তটভূমি কাকে বলে? তটভূমি কাকে বলে আগে বুঝ, তারপরে তটভূমির আমি শ্রেণীবিভাগ যাবো। একদম ছবিতেই বুঝে দিবি, ঠিক আছে? মাথার মধ্যে একবারে ঢুকিয়ে দেবো একবারে। আচ্ছা জানা পজ করে রাখবো। তটভূমি, আগে তটভূমি কাকে বলে, তারপরে আমি তটভূমির ইয়েগুলো ভাগগুলো আমি পরপর যাবো। তটভূমি, ঠিক আছে? এই কোথায় যাবো? দীঘার গল্প সরি এখনো হাসি পাচ্ছে রে, মরবে, শিওর মরবে, মরার জন্য এরকম করছে। আচ্ছা থাক, এইদিকে থাক, এই অবধি তটভূমি। আগে তটভূমি যাই, তারপরে বলছি আমি এগুলো সব। তটভূমি কাকে বলে? তটভূমি কাকে বলে? উপকূলের উচ্চ পাড় থেকে, তটভূমি হচ্ছে তোর কি কোন একটা উপকূলের উঁচু পাড় থেকে তোর কোথা পর্যন্ত, এটাকে তোর কি বলা হয় যেন, ওয়ার্ডটা যেন ভুলে গেলাম, মহিষোপান পর্যন্ত যে অংশ তাকে বলা হবে তোর কি? তটভূমি। কি বললাম? উপকূলের উঁচু পাড়, মানে উপকূলের একদম তোর কি হচ্ছে উঁচু অংশ হয়ে গেল। সেইখান থেকে একদম তোর কি অব্দি যাবে বলিনি? মহিষোপান পর্যন্ত যে ভূমিরূপ লক্ষ্য করা যাবে তাকে বলা হবে তোর কি? তটভূমি। টোটালটাকে বলা হচ্ছে তোর কি? তটভূমি। উপকূলের একদম উঁচু অংশ, যেখানে তোর উপকূল রেখা আছে, উপকূলের সব থেকে উঁচু অংশটা ধরে নিলাম। আর একদম সব থেকে নিচু অংশ মানে কি? উপকূল থেকে যাব, জল থাকবে, সমুদ্র থাকবে, একবারে নিচু অংশ মানে কি আমি গেলাম? হ্যাঁ, মহিষোপানের ঢাল পর্যন্ত, এটাকে বলা হবে তোর কি? তটভূমি। কোন অসুবিধা আছে? নেই। এখানের মধ্যে দুটো জিনিস হয়, একটা যে জলের উচ্চতম অংশ, আর এটা হবে জলের তোর কি নিম্নতম অংশ, বা জলের উচ্চতম অংশ, বা জলের জোয়ারের সীমা। জোয়ারের সীমা মানে কি? ঊর্ধ্ব সীমা। জলের ঊর্ধ্ব সীমা নাকি জোয়ারের সীমা, বা জলের এটা হবে তোর কি? ভাটার সীমা। কিসের সীমা? ভাটার সীমা মানে জলের সব থেকে নিম্ন সীমা। আর এতটা অবধি ধরে রাখ জলের কি সীমা বলতে গেলি? উচ্চ সীমা। মানে এটা কি সীমা? জোয়ারের সীমা। কি সীমা? জোয়ার সীমা বা জলের ঊর্ধ্ব সীমা। জলের ঊর্ধ্ব সীমা, জলের
নিম্ন সীমা। ঊর্ধ্ব সীমা মানে কি, জোয়ার যতটা অব্দি জল নিয়ে আসবে তাকে বলা কি জলের কি সীমা, ঊর্ধ্ব সীমা বা জোয়ারের সীমা। আর জল ভাটার সময় যতটা অব্দি নিচের দিকে নেমে যাবে তাকে বলা হবে কি জলের কি সীমা, নিম্ন সীমা বা ভাটার সীমা। কোন অসুবিধা আছে বুঝতে, বুঝতে পারছিস? জলের ঊর্ধ্ব সীমা জোয়ারের সীমা তিন ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যাবে? ব্যাকশোর, ফোরশোর এবং হচ্ছে অফশোর। BFO দিয়ে মনে রাখবি। প্রথমে তোর কি হবে বলদিনি, এটা বি, তারপরে তোর কি হবে বলদিনি, এটা এফ, বাকিটা এটা কি রইলো, পড়ে রইলো এটা কি ও। ঠিক আছে, BFO ব্যাকশোর, ফোরশোর এবং অফশোর। মানে ব্যাকশোর মানে কি পশ্চাৎ তটভূমি, ফোরশোর মানে কি সম্মুখ তটভূমি এবং অফশোর মানে কি পুরাদেশীয় তটভূমি। কোন অসুবিধা আছে এটা? এবার দেখ কাকে বলে, পড়বে এটা 3 নাম্বার 3 নাম্বারে পড়তে পারে, ভালো করে দেখ কাকে বলে আগে বুঝে নে। ব্যাকশোর কাকে বলে নিজেরাই বল, ব্যাকশোর কাকে বলে? জোয়ারের সীমা বা জলের ঊর্ধ্ব সীমা থেকে তোর কি পর্যন্ত, উপকূলের একদম উঁচু পাড় পর্যন্ত বা উঁচু অংশ পর্যন্ত, এটাকে বলা হবে তোর কি সীমা, পশ্চাৎ তটভূমি। কি বললাম? উপকূলের উঁচু পাড় থেকে, বা উল্টা বলতে পারিস উপকূলের উঁচু পাড় থেকে কি পর্যন্ত, জোয়ারের সীমা পর্যন্ত বা জলের ঊর্ধ্ব সীমা পর্যন্ত অঞ্চলটাকে বলা হবে তোর কি তটভূমি, পশ্চাৎ তটভূমি। এনি প্রবলেম? নো প্রবলেম। সেকেন্ড প্রবলেম, সরি সেকেন্ডটা কি আছে, ফোর কি, জোয়ারের সীমা বা জলের ঊর্ধ্ব সীমা থেকে তোর কি সীমা, ভাটার সীমা পর্যন্ত অঞ্চলটাকে বলা হবে তোর কি তটভূমি, সম্মুখ তটভূমি। সম্মুখ তটভূমি কাকে বলে? জোয়ারের সীমা বা জলের ঊর্ধ্ব সীমা থেকে তোর কি সীমা, ভাটার সীমা, এটাকে বলা হবে তোর কি সীমা, জলের সরি সম্মুখ তটভূমি। এনি প্রবলেম? কোনো প্রবলেম আছে? নাই। অপসর কি, বাকিটা এটা পড়ে রইলো। বল কি অপসর? জলের জলের নিম্ন সীমা বা ভাটার সীমা থেকে তোর কত পর্যন্ত, পুরো মহি সোপান পর্যন্ত বা মহি ঢাল পর্যন্ত এই যে অংশটা তাকে বলা হবে তোর কি, পুরাদেশীয় তটভূমি বা অফশোর। কোনো অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে প্রথমে তোর কি আছে, BFO দি মনে রাখবি, BFO প্রথমে তোর কি আছে, পশ্চাৎ তটভূমি কাকে বলে, তোর উপকূলের উঁচু পাড় থেকে জোয়ারের ঊর্ধ্বসীমা বা জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত তাকে বলা হবে তোর কি, পশ্চাৎ তটভূমি। পুরাদেশীয় তটভূমি কাকে বলে, জোয়ারের ঊর্ধ্বসীমা থেকে বা জলের ঊর্ধ্বসীমা থেকে জলের নিম্ন সীমা বা জোয়ারের সীমা থেকে ভাটা সীমা পর্যন্ত অঞ্চলটাকে বলা হবে তোর কি, সম্মুখ তটভূমি। এবং অফশোর কাকে বলে, ভাটার সীমা থেকে তোর কি হচ্ছে বলদিনি, মহিষমান পর্যন্ত। শুনবি কিছু ঠিকঠাক করে পড়াটা দেখ, তাকে বলা হবে তোর কি, পুরাদেশীয় তটভূমি। তিনটা কমপ্লিট। কোনো অসুবিধা আছে? সমুদ্রের ক্ষয়ের প্রক্রিয়া সমূহ, জলদি করতে হবে, সমুদ্রের ক্ষয়ের প্রক্রিয়া সমূহ। ক্ষয়ের প্রক্রিয়া পড়বে 2 বা 3 নম্বরে। আবার ক্ষয়ের যে কোনো ক্ষয়ের প্রক্রিয়া পড়তে পারে। প্রথমে যে জলপ্রবাহ ক্ষয়, এতক্ষণ ধরে বললি জল যদি উপকূল থেকে মাঝ সমুদ্র থেকে কন্টিনিউ উপকূলের মধ্যে এসে আছড়ে পড়ে উপকূলের শিলাগুলোকে ভেঙে দেবে না, জলপ্রবাহের জন্য ক্ষয় হবে। অবঘর্ষ ক্ষয়, অবঘর্ষ ক্ষয় কি, জল যখন প্রবাহিত হচ্ছে কিসের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সমুদ্রের তলদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এই সমুদ্রের তলদেশে ধর বড় বড় যে বোল্ডার যদি থাকে তাহলে বোল্ডার গুলোকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এই বড় বড় বোল্ডার বা বড় বড় পাথরগুলোকে তোর কোথার মধ্যে ক্ষয় করছে বলদিনি, সমুদ্রের তলদেশের মধ্যে ক্ষয় করছে। এটাকে বলা হচ্ছে তোর কি ক্ষয়, অবঘর্ষ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় কাকে বলে, শুধু যে বড় বড় বোল্ডার আছে তা নয়, বা ধর এই যে পাশাপাশি যে দুটি বোল্ডার, এই দুটো বোল্ডার যদি পরস্পরের সঙ্গে কি করে বলদিনি, ধাক্কা লাগে, তখন তাকে বলা হবে তোর কি ক্ষয়, ঘর্ষণ ক্ষয়। বোঝা গেল? দ্রবণ ক্ষয় কাকে বলে, ধর উপকূলীয় পুরো অঞ্চলটা ক্যালসিয়াম কার্বনেট আছে, কি আছে, CO3, ক্যালসিয়াম কার্বনেট আছে, জল আসছে, জল এসে উপকূলের মধ্যে পড়ছে, ক্ষয় করবে না? কি ক্ষয় করবে? ক্যালসিয়াম কার্বনেট ক্ষয় করবে, চুনা পাথর ক্ষয় করছে। বুঝা গেছে না? তাকে কি ক্ষয় হবে, দ্রবণ ক্ষয়। আর ক্ল্যাপোটিস তো বললাম যে উপকূল থেকে তোর কি যাবে, মাঝ সমুদ্রের দিকে স্রোত যাবে, আর মাঝ সমুদ্র থেকে উপকূলের দিকে স্রোত আসবে, দুটো একসঙ্গে মিলিয়ে যাবে, তখন বলা হবে তোর কি, ক্ল্যাপোটিস বা স্থির তরঙ্গ। তার কারণে শিলাগুলো নিচের দিকে ফেটে যায়, সেটা হলো ক্ল্যাপোটিস। কোনো অসুবিধা আছে? জলপ্রবাহ, জল আসছে তার কারণে ক্ষয়। অবঘর্ষ ক্ষয় কি হবে বলদিনি, নিচের দিকে যে তলদেশটায় কি করবে, পাথরের জন্য যে ক্ষয় করবে তাকে বলে অবঘর্ষ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় কাকে বলে, যখন দুটো পাথরের মধ্যে সংঘর্ষ হবে, ছোট ছোট টুকরো হবে, তখন ঘর্ষণ ক্ষয়। দ্রবণ ক্ষয় কাকে বলে, উপকূলে যদি ক্যালসিয়াম দ্রাব্য শিলা অবস্থান থাকে সেখান থেকে দ্রবণ ক্ষয় এবং ক্ল্যাপোটিস, এগুলো চলে গেল। ঠিক আছে? সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ 5 নম্বরের আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে? কোনো না কোনো ক্ষয়, কোনো না কোনো সঞ্চয় আসবে এই তিনটি ক্ষয়ের মধ্যে একটা। ঠিক আছে? নদীর ক্ষয়, বায়ুর ক্ষয়, হিমবাহের ক্ষয়। নদীর সঞ্চয়, বায়ুর সঞ্চয়, হিমবাহের সঞ্চয়। 6টা কোশ্চেনের মধ্যে একটা দেখতে পাবি, যদি লিখতে পারিস
তুলে নে নাম্বারটা একবার, ছবি সমেত একবার বলে দিলাম, 5-এ 5 পাওয়ার জায়গা। দেখ, সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ পরপর বলে রাখছি, ঝাট করে শুনবে, একদম সুন্দর জিনিসগুলো এইখানেই হয়ে যাবে। আগেরগুলো নিয়ে কোনো অসুবিধা নাই তো? ঘরে গিয়ে পড়বি নি, তাহলে অসুবিধা হয়ে যাবে। 3 দিন পরে পড়বি, সব ভুলে যাবে। সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ কি কি? সমুদ্র তরঙ্গের প্রথম হচ্ছে সামুদ্রিক ভৃগু তরঙ্গ কর্তৃত মঞ্চ, নাটক না করে ডাইরেক্ট আসছি। এটা উপকূলের পাড়, মাঝ সমুদ্র থেকে উপকূলের পাড়ের উপরে এসে তোর কি করছে বলতে, কন্টিনিউ কে আঘাত করছে? সমুদ্র তরঙ্গ আঘাত করছে। কাকে আঘাত করছে? উপকূলকে। হলো, উপকূলকে যদি আঘাত করতে থাকে উপকূলের অংশে, এই অংশের মধ্যে তোর কি হবে একটা কি হয়, ক্ষয় পাবে। এই অংশটা ক্ষয় পাবে না? ক্ষয় পাবে, হ্যাঁ কি না? ক্ষয় পাবে। এই ক্ষয় পেয়ে একটা কি তৈরি করবে? একটা খাঁজ তৈরি করবে। নিশা বুঝতে পারছিস? আগে বোঝে জিনিসটা। ক্ষয় পেয়ে কি তৈরি করবে? একটা খাঁজ তৈরি করবে। এই যে খাঁজ তৈরি হলো, এই অংশটা এরকম করে এসে এই যে একটা খাঁজ তৈরি করলো, এটাকে বলা হবে তোর কি? সামুদ্রিক ভৃগু। উপকূলের মধ্যে শিলা আসছে, সেই শিলার মধ্যে কন্টিনিউ যদি তরঙ্গ আঘাত করে, তরঙ্গ যে জায়গা বরাবর তোকে আঘাত করবে সেই বরাবর একটা কি তৈরি করবে বল দেখিনি? খাঁজ তৈরি করবে। কি তৈরি করবে? খাঁজ। এটাকে বলা হবে তোর কি? সামুদ্রিক ভৃগু। এটাকে বলা হবে তোর কি? সামুদ্রিক ভৃগু। এই যে এরকম তৈরি করবে, এটাকে বলা হবে তোর কি? সামুদ্রিক ভৃগু। এটা ক্লিফ বলা হয় সামুদ্রিক ভৃগু। হয়ে গেল সামুদ্রিক ভৃগু। এবার ধর সামুদ্রিক ভৃগু এরকম ক্ষয় কন্টিনিউ যদি করে যায়, এটা পুরোটাই ক্ষয় করে দিল। হলো, পুরোটা ক্ষয় করলো। ভালো করে শুন, এটা লিখতে হবে না, তুই আঁকবি, লিখার কোনো দরকার নেই পয়েন্টগুলো। হলো, সামুদ্রিক ভৃগু যদি কন্টিনিউ যদি ক্ষয় করে দেয়, ক্ষয় করে দিলে এই যে উপরের অংশ, এই উপরের অংশটাকে কি বলে? উপরের মাথাটা কন্টিনিউ কি করবে? এই মাথাটা এর মধ্যে টিকে না থাকতে পারে, সেটা কি হবে? এর উপরে এসে পড়ে যাবে। পড়ে যাবে কি? পড়ে যাবে, পড়ে যাবে। কন্টিনিউ যদি ক্ষয় হয়, যদি পড়ে যায়, তখন তোর কি হবে? ধর এতটা রইলো, আর উপরে পুরো অংশটা কি হলো বন্ধনী? এইভাবে তোর কি হলো বন্ধনী? পড়ে গেল। যদি এর উপরে পড়ে যায়, কার উপরে পড়ে গেল? উপকূলের উপরে পড়ে গেল। এই যে উপকূলের উপরে এই অংশটা পুরো ছিল, এই অংশটা ভেঙে এইদিকে নিচের দিকে নেমে এসে পড়ে গেল। পড়ে গেল, এইটা কি করছে বলতেন? উপকূলের অংশটা মঞ্চের মতন অবস্থান করছে। বোঝা গেল? এটাকে বলা হবে তোর কি? তরঙ্গ কর্তিত মঞ্চ। যেন হঠাৎ করে একটা স্তর যেন একটা চলে এসছে সেখান থেকে, আগে থেকে। হ্যাঁ এইটা, হ্যাঁ এটা হ্যাঁ মঞ্চের ছবি। এই যে এই বরাবর একটা তোর কাছে বলতেন মঞ্চ তৈরি করেছে, এই অংশটা মঞ্চের ছবি। আর এখানে এই যে ক্ষয় করছে কন্টিনিউ। ঠিক আছে, সামুদ্রিক ভৃগু তরঙ্গ কর্তিত মঞ্চ। কোনো অসুবিধা? এনি প্রবলেম নেই? ঠিক হলো। সামুদ্রিক গুহা, ব্লোহোল এবং জিও। ভালো করে শুনবি, তিনটা একদম কানেক্টেড পরপর। সামুদ্রিক গুহা, ব্লোহোল এবং হচ্ছে জিও। সামুদ্রিক গুহা কি? মন দিয়ে শোন, সামুদ্রিক গুহা কি? সামুদ্রিক গুহা কি? ঠিক আছে, ধর এই বরাবর তোর কন্টিনিউ কি আসছে? সমুদ্র তরঙ্গ আসছে। সমুদ্র তরঙ্গ এই বরাবর ক্ষয় করে প্রথমে এটাকে কি তৈরি করবে? প্রথম ভূমিরূপটা কি তৈরি করবে? সামুদ্রিক ভৃগু। ধর ভৃগু তৈরি করলো, ভৃগু তৈরি করতে 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 কি করলো বল দেখিনি? সে বেশি ক্ষয় পেল না, সে ক্ষয়টা এরকম হয়ে রয়ে গেল। ক্ষয়টা এরকম হয়ে রয়ে গেল। ধর এতটা অব্দি কি বলবো, এই মুছাটাই তো মুশকিল ব্যাপার। ঠিক আছে, ধর এতটা অব্দি রয়ে গেল, এরকম অব্দি রয়ে গেল, এখান অব্দি রয়ে গেল, এতটা অব্দি রয়ে গেল। ভূমিরূপটা এই অবস্থায় আটকে পড়ে আছে। কি অবস্থা আটকে পড়ে আছে? এখানের মধ্যে এরকম আটকে পড়ে গেছে। এবারে এই ভৃগুটার মধ্যে তোর কি হচ্ছে বলদিন? একটা কি, এটা কিন্তু ভেঙে নিচের দিকে পড়লো, কতটা ক্ষয় করেনি, ভেঙে সবাই যে ভেঙে নিচের দিকে পড়ে যাবে তার কোনো মানে নাই। সে ভৃগুটা এইভাবে অবস্থান করেছে, এরকম বড় ভাবে অবস্থান করেছে। বুঝা গেল? এবার ভৃগু যদি এইভাবে অবস্থান করে, তাহলে এর ভেতরের দিকে একটা কি তৈরি করবে? একটা শূন্য স্থান বা ফাঁকা স্থান তৈরি করবে। সেটা কিসের আঘাতের কারণে? সমুদ্রের তরঙ্গের আঘাতের কারণে। সমুদ্রের তরঙ্গের আঘাতের কারণে এখানে যখন ফাঁকা এরকম কন্টিনিউ ফাঁকা স্থান তৈরি করবে, সে ফাঁকা স্থানটাকে কি বলা হবে? সামুদ্রিক গুহা। পুরো ফাঁকা স্থান কন্টিনিউ তাকে ক্ষয় করছে। ক্ষয় করে করে প্রথমে তোর কি তৈরি হবে? প্রথমে একটা ছোট ভৃগু তৈরি হলো, সেই ভৃগুটাকে বড় করে দিবে, বড় করে পুরো পুরো শূন্য যে স্থান তৈরি করবে, এটাকে বলা হবে তোর কি? সামুদ্রিক গুহা। কোন অসুবিধা আছে? সমুদ্রের জল প্রবেশ করবে। এইটা হ্যাঁ, এটা অনেক বড়। এটা তো এই যে এত বড় জিনিস আছে, কি করে ভাঙবে? ভাঙবে হয়তো একটা সময়, পরে ভাঙবে, পরে ভাঙবে, কিন্তু যতক্ষণ ভাঙেনি ততক্ষণ আমি তাকে কি বলবো? গুহা বলবো। কারণ এর ভেতরে অনেকটা কি করা যাবে? প্রবেশ করা যাবে। সামুদ্রিক গুহা হলো। এবার দেখ, গুহা যদি প্রবেশ করে তাহলে এর ভিতরে কে আবদ্ধ থাকবে বল দিনি? বায়ু আবদ্ধ থাকবে কি থাকবে না? বায়ু আবদ্ধ থাকবে, কারণ এর ভিতরে তো বাতাস আছে না? নেই, বাতাস আছে। এবার এটাকে একটু 3D করবি, ধর এরকম থাকবে। ঠিক আছে, বাতাস এলো। এবার যদি বাতাস যদি থাকে, বাতাসটা কি অবস্থায় ছিল? আবদ্ধ অবস্থায় আছে। এবার কন্টিনিউ সে কি করছে? সমুদ্রের জল কয়েক মিনিট ছাড়া ছাড়া এর ভিতরে কি করছে? প্রবেশ করছে।
এই বাতাসটা কিছু বাতাস অবশ্যই বেরিয়ে গেল, ঠিক আছে মানলাম, কিন্তু সম্পূর্ণ বাতাসটা এর ভেতর থেকে বেরিয়ে যেতে পারেনি। কি বললাম আমি? সম্পূর্ণ বাতাসটা গুহার ভেতর থেকে বেরিয়ে যেতে পারেনি। তার ফলস্বরূপ কি করবে বলদিন, এর ভেতরের দিকে কি করবে, কন্টিনিউ আঘাত দিতে থাকবে। যখনই আঘাত দেবে, কি বললাম আমি, যখনই আঘাত দেবে, আঘাত দেওয়ার কারণে তোর কি হবে বলদিন, কন্টিনিউ যদি আঘাত দেয় তাহলে এর উপরে প্রেসার পড়বে, বায়ুটা প্রেসার পড়বে, তখন এই সমুদ্রের ভৃগুর এই মাথায় এরকম কি হবে বলদিন, একটা ফাটল তৈরি হয়ে যাবে। কি বললাম? ফাটল তৈরি হবে। কেন ফাটলটা তৈরি হবে? কারণ যখনই সমুদ্র তরঙ্গটা এর ভিতরে প্রবেশ করছে, এই যে বাতাসটা চাপের কারণে সে কি করবে, উপরের দিকে বেরিয়ে চেষ্টা করবে। বেরিয়ার কারণে এখানে তোর কি উপরের দিকে চাপ দেবে, চাপ দিলে উপরের দিকে একটা কি তৈরি হয়, ফাটল তৈরি করে। এই যে ফাটলটা তৈরি করবে এটাকে বলা হবে তোর কি, ব্লো হোল। এটাকে কি বলা হবে? ব্লো হোল। এই ফাটলের মধ্যে দিয়ে কি বেরাবে, বাতাস এবং জল। এই সমুদ্রের জলটাও ছিটকে যায়, ছিটকে বাইরের দিকে তোর কি আছে বলদিনি, বেরিয়ে এসছে। বুঝে গেল কিনা? ভেতর দিকে প্রবেশ করলো, জল তার ভেতর দিয়ে উপরের দিকে উঠে প্রবেশ করলো, কারণ কেন, বাতাস এই জলটাকে টেনে নিয়ে বাইরের দিকে বেরিয়ে আসছে, তাকে বলা হবে তোর কি, ব্লো হোল। কোনো অসুবিধা আছে? এনি প্রবলেম? ব্লো হোল হয়ে গেল। গিও বা জিও কাকে বলে? গিও বা জিও কি? গিও বা জিও কি? গিও বা জিও হলো তোর কি, এই ব্লো হোলের আকার দেখ, কন্টিনিউ যদি বাইরে থেকে বেরিয়েছে, ব্লো হোলের আকার আরো আকার এবং আয়তন বাড়বে, বা পাশাপাশি দুটো ইয়ে তৈরি হতে পারে নাকি, ব্লো হোল তৈরি হতে পারে। এই পাশাপাশি দুটো ব্লো হোল পরস্পরের সঙ্গে কি হয়ে গেল, যুক্ত হয়ে গেল। যখন ব্লো হোলের থেকে বড় আকৃতির ভূমিরূপ তৈরি করবে, বা ব্লো হোল গুলো যুক্ত তার থেকে বড় আকৃতির যে ভূমিরূপ তৈরি করবে, তাকে বলা হবে তোর কি, গিও বা জিও। কোনো অসুবিধা? এনি প্রবলেম? কোনো অসুবিধা আছে? ওই বুঝতে পেরেছিস? তাহলে তোর কি সামুদ্রিক গুহা কিভাবে সৃষ্টি হলো বল? সামুদ্রিক গুহা প্রথমে আঘাত করছে, আঘাত করার কারণে প্রথমে কি তৈরি হবে, ভৃগু। ভৃগু আঘাত করার কারণে এখানে ভিতরের দিকে যে শূন্য স্থান তৈরি করলো, তাকে বলা হবে তোর কি, গুহা। গুহার মধ্যে কে জমে থাকবে, বাতাস। এবার কন্টিনিউ এই যদি প্রবেশ করতে থাকে, বাতাসটাকে কি করবে, উপরের দিকে ঠেলবে, ঠেলার কারণে মাছ উপর দিকের অংশটা তোর কি হবে, ফেটে যাবে, মাথায় ফেটে গিয়ে বাতাস এবং তোর কি হবে, জল একসঙ্গে বাইরের দিকে বেরিয়ে আসবে খুব দ্রুত গতিতে। এটাকে বলা হবে তোর কি, ব্লোহোল। একাধিক ব্লোহোল তৈরি হতে পারে, ব্লোহোলের আকার এবং আয়তন বড় হলে তখন তাকে বলা হবে গিও বা জিও বা হটস্টার, সরি গিও বা জিও। ঠিক আছে, এবার দেখি সামুদ্রিক খিলান, স্ট্যাক এবং স্ট্যাম্প। প্রায় সবাই এই ভূমিরূপটা দেখেছিস, কোনো না কোনো সময় দেখবি, হয় ছবিতে দেখেছিস, নাহলে তোরা সিনেমায় দেখবো, কোনো একটা সময় দেখেছিস ভূমিরূপটা, দেখিস নি এটা? হ্যাঁ, দেখ এটা কি, এখানে আমি ছবিতেই বুঝিয়ে দিচ্ছি, আর আমি আঁকছি না। সামুদ্রিক খিলান কাকে বলে? এটা উপকূলের অংশ। কি বললাম আমি? পুরো অংশ, পুরোটাই উপকূলের অংশ এবং সমুদ্রের দিকে এবং অবক্ষিপ্ত অংশ থাকবে। উপকূলের অংশ, ধর এটা এটা উপকূল এরকম, আর এটা তোর কি আছে বলছিস, সামুদ্রিক ভাগ। উপকূল থেকে তোর এরকম কিছু অংশ এবং বাইরের দিকে বেরিয়ে তোর সমুদ্রের দিকে এরকম আছে, এরকম আছে, থাকতেই পারে উপকূল। উপকূল কি মানে বলে দিয়েছি যে শুধু এরকম লম্বা থাকবে? নাও থাকতে পারে, এরকম সমুদ্রের দিকে আছে। হলো, এই যে সমুদ্রের দিকে কন্টিনিউ আছে, এটা খুব ভালো কথা আছে। এবার তোর কি আছে বলছিস, সমুদ্র ক্ষয় করছে, সমুদ্র কি করবে, তরঙ্গের কারণে ক্ষয় করবে। এমন দিকে ক্ষয় করলো, এবার আবার ক্ষয় করে দিয়েছে, এবার আবার ক্ষয় করে দিয়ে একটা কি তৈরি করেছে বলতে, এবার আবার একটা হোল তৈরি করেছে, একটা কি তৈরি করেছে, শূন্য স্থান বা ফাঁকা স্থান তৈরি করেছে। এটা দেখে কি মনে হচ্ছে, ব্রিজের মতন লাগছে কিনা? ব্রিজের মতন হয়েছে, ব্রিজ যেমন দেখেছিস তো স্টেশনে গিয়ে, এখানে তো রেলপথ মাঝখানে চলে গেছে, এইখানে কানেক্ট আছে, সেখানে কানেক্ট, ঠিক সেরকম যেন একটা সমুদ্রের সঙ্গে কানেক্ট আছে, আর এটা তোর কিসের সঙ্গে কানেক্ট আছে, উপকূলের সঙ্গে কানেক্ট আছে। কিসের কারণে? ক্ষয়ের কারণে। কোন দিকটা ক্ষয় করছে? সমুদ্র তরঙ্গ ক্ষয় করে মাঝখানের অংশটা একটা শূন্য স্থান তৈরি করে দিয়েছে। কোন অংশটাই বললাম আমি? মাঝখানের অংশটা তোর কি করেছে বলদিনি, শূন্য স্থান, এপার ওপার ইয়ে করে দিয়ে শূন্য স্থান তৈরি করেছে। বুঝা গেছে? এইটা একটা ব্রিজের মতন অবস্থান করে, এইটাকেই বলা হবে তোর কি, খিলান। সামুদ্রিক কি খিলান বলা হয়। কি বলা হলো? সামুদ্রিক খিলান। যখন ব্রিজের মতন অবস্থান করবে, এটাকে বলা হয়, তার লন্ডন ব্রিজ বলা হয়। কি ব্রিজ বলা হবে? তার লন্ডন ব্রিজ বলা হয়, তার লন্ডন ব্রিজ বলা হয়। ওকে, বোঝা গেছে কিনা? এনি প্রবলেম? হ্যাঁ, নো প্রবলেম। শোন, এটা কোনো প্রবলেম আছে? এবার দেখ, সামুদ্রিক খিলান এই যখন অবস্থান করেছিল, এটা দেখ, এটা পুরোটা এইভাবে অবস্থান করেছিল, পুরো এইভাবে, পুরো ভূমিরূপটা পুরোটা কিভাবে ছিল বলেন, এইভাবে। প্রথমে এটা ক্ষয় পেলো, খুব ভালো কথা, পুরো ভূমিরূপটা ছিল। এবার দেখ, শুধু কি এখানে ক্ষয় হয়ে রয়ে গেল? ওই কৌশিক, শুধু কি এখানে ক্ষয় হয়ে রয়ে গেল? ক্ষয় নয়, ক্ষয়টা কোথায় করেছে বল দেখিনি, এই পাশ বরাবর ক্ষয় করেছে। ক্ষয় করে সামুদ্রিক খিলানের থেকে সম্পূর্ণভাবে পুরো ক্ষয় করে কি করেছে বলদিনি, আলাদা করে দিয়েছে। মানে উপকূল থেকে একদম এই ভূমিরূপটাকে কি করেছে, কেটে দিয়েছে। কেটে দিয়ে কি করেছে, আলাদা করে দিয়েছে। মানে সামুদ্রিক খিলান ক্ষয় হলো, ক্ষয় হয়ে যখন তোর কি বলতো, উপকূল থেকে টোটালি আলাদা হয়ে গেল। এটা ক্ষয় হয়ে যাওয়া মানে কি, কেটে যাওয়া। বুঝতে পারছিস সমাজ? কেটে যাওয়া, কেটে গিয়ে যখন তোর কি বলতো, সমুদ্রের মধ্যে যখন একা যখন অবস্থান করবে, তখন তাকে কি বলা হবে, স্ট্যাক।
তখন তাকে কি বলা হলো স্ট্যাক। খিলান থেকে আলাদা, ও টোটালি আলাদা হয়ে গেল, খিলানের সঙ্গে কোনো টাচ নাই, কোনো টাচ থাকবে না, তাকে বলা হবে কি স্ট্যাক। এটা সমুদ্রের ক্ষয়ের কারণেই হবে। এই স্ট্যাক কি শুধু এরকমই থাকবে? এ আরো ক্ষয় পাবে, হ্যাঁ কি না, আরো ক্ষয় পাবে। ক্ষয় পেয়ে এর থেকে দেখ আকার এবং আয়তন ছোট 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 কিছু ভূমিরূপ তৈরি হয়েছে, যেগুলো যে জোয়ারের সময় পুরো ডুবে যাবে, দেখা যাবে না, তাকে বলা হবে তোর কি স্ট্যাক। ঠিক আছে, স্ট্যাককে বলা হয় দা ওল্ড ম্যান অফ হয়, দা ওল্ড ম্যান অফ হয় বলা হয়, দা ওল্ড ম্যান অফ হয়। বুঝতে পারছিস? কোনো প্রবলেম? এনি প্রবলেম? খিলান, সামুদ্রিক খিলান কি, যখন উপকূলের ভাগটা তোর কোন দিকে থাকবে, মাঝ সমুদ্রের দিকে এগিয়ে থাকবে, হলো অবক্ষিপ্তাংশ থাকবে। এবার সমুদ্র কি করবি, সেই খিলানটাকে মাঝ বরাবর সেটা কি করছে, ক্ষয় করেছে। ক্ষয় যখনই করবে এখানে কি তৈরি হবে, একটা শূন্যস্থান। শূন্যস্থান যখনই তৈরি হবে, কোথায়, মাঝে, কোথায় আমি বললাম মাঝে শূন্যস্থান তৈরি হবে। দেখতে কি হবে জানো, এটা ব্রিজের মতন অবস্থান করবে। কার সঙ্গে ব্রিজটা কানেক্ট করেছে, উপকূলের সঙ্গে মাঝ সমুদ্র, হলো ব্রিজটা কানেক্ট করেছে, এটাকে বলা হবে তোর কি সামুদ্রিক খিলান। স্ট্যাক কাকে বলে, সামুদ্রিক খিলান যখন আরো ক্ষয় পেয়ে যাবে, তার থেকে ছোট অংশ তখন বলা হবে স্ট্যাক। স্ট্যাকের থেকে ছোট অংশকে বলা হবে তোর কি আরো ক্ষয় পেলে স্ট্যাক। কোপ বাইট, ও কোপ বাইট বে বা উপসাগর, তাহলে ক্ষয় ফলে সৃষ্ট ভূমিরূপ শেষ। কোপ বাইট বে বা উপসাগর, কোপ কি, ধর এটা উপকূল ভাগ, উপকূল ভাগে যদি কন্টিনিউ এইভাবে যদি কি করতে থাকে বলতেনি, ক্ষয় করতে থাকে, ক্ষয় করলে এই উপকূল ভাগটা তোর কি হবে বলতেনি, এইভাবে এরকম একটা রূপ নেবে। কিরকম রূপ নেবে বলতেনি, এরকম বেঁকে 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 উপকূল ভাগটা রূপ নেবে। এটাকে বলা হবে তোর কি কোভ, এটাকে কি বলা হবে কোভ। কোভের থেকে যখনই আকৃতি, এই যে এরকম, এটা কোভ, এর থেকে আকৃতি তোর কি হলো বলতেনি, এগুলো এখন বেড়ে গেল। ঠিক আছে, উপকূলটা কি হলো বলতেনি, এরকম আকৃতিটা বেড়ে গেল, এটাকে বলা হবে তোর কি বাইট, হলো। বে বা উপসাগর কি, বে বা উপসাগর হলো কিছুই নয়, এরকম কন্টিনিউ এই দেখ উপকূল এভাবে ক্ষয় পেয়েছে, তিন দিকে কি থাকে আমাদের স্থলভাগ, একটা একদিক, একটা দুদিক, একটা কোন দিক, তিন দিকে, তিন দিকে স্থলভাগ বিশিষ্ট যে সামান্য যে উপসাগর থাকবে, তাকে বলা হবে তোর কি বে, বে বা উপসাগর বলা হবে। এটা নদী ক্ষয় মানে সমুদ্র ক্ষয় করেছে, ওকে এমন ক্ষয় করেছে দেখ, ক্ষয় করে তিন দিকে স্থলভাগ আছে, একটা এইদিকে স্থলভাগ, একটা এখানে স্থলভাগ, একটা এখানে স্থলভাগ, তিন দিকে স্থলভাগ বিশিষ্ট এলাকাকে বলা হবে বে বা উপসাগর। কোনো অসুবিধা এটাই, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছিস? যতটুকু পারবি ততটুকু ইয়ে করবি। আচ্ছা, এইটা বল আমাকে, এগুলো কোনো সামুদ্রিক ভৃগু পারবি, উপকূলে এসে ক্ষয় পেলো, যে ক্লিফ, যে খাত যে সৃষ্টি করলো, তাকে বলা হতো কি ভৃগু। ভৃগু খাত সৃষ্টি হওয়ার ফলে মাথার উপরের দিকের অংশ যদি পুরো ক্ষয় পেয়ে যদি কি হয় বলতেনি, মাঝে এসে পড়ে গেল, তখন তাকে বলা হলো তো কি সামুদ্রিক মঞ্চ, হয়ে গেল সামুদ্রিক মঞ্চ। সামুদ্রিক গুহা কি, ভৃগু প্রথমে সৃষ্টি হবে, তার ভেতরের দিকে যে শূন্য স্থান তৈরি করবে তাকে বলা হবে, শূন্য স্থান তৈরি হলে তাকে বলা হবে তোর কি গুহা। গুহার উপরের দিকে বাতাসের কারণে, চাপের কারণে বা সমুদ্র চাপের কারণে যখন গুহার মাঝে মাথাটা ফেটে যাবে, তখন তাকে কি বলা হবে ব্লো হোল। ব্লো হোল দিয়ে তো যখন জল, ব্লো হোল আকার এবং আয়তন যখন বড় হবে, তখন বলা হবে জিও বা জিও, হয়ে গেল। এক লাইন করে মনে রাখবি, সামুদ্রিক খিলান অবক্ষিপ্তাংশ অংশ, মাঝের দিকে ক্ষয় করলো ব্রিজের মতন অংশ, তাকে বলা হবে তোর কি খিলান। খিলান আবার ক্ষয় করলো, পুরো আলাদা ভাবে সমুদ্রের দিকে পড়ে রইলো, তখন তাকে বলা হবে স্ট্যাক। স্ট্যাক ক্ষয় করলো, তার থেকে ছোট হয়ে গেল, তাকে বলা হবে তোর কি স্ট্যাক। এনি প্রবলেম? তারপর দিন যখন পড়া হতো না, কোপ বাইট হবে কি, উপকূলকে ক্ষয় করবে, উপকূল যখন প্রথমে কম অর্ধবৃত্তাকার হবে, তখন বলা হবে কোপ। অর্ধবৃত্তাকার আকৃতি যখন বেড়ে যাবে, তখন তাকে বলা হবে কি বাইট। আর তিন দিকে স্থলভাগ হলে, তখন তাকে বলা হবে তোর কি বে বা উপসাগর। এনি প্রবলেম? নো প্রবলেম, থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড নাইট। সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। সঞ্চয়, সমুদ্র ক্ষয় যেমন করে তেমন কি করে সঞ্চয় করে। ঠিক আছে, সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, প্রথমে কি আছে, ঠিক আছে, প্রথমে আছে সৈকত বা বেলাভূমি, হলো। তারপরে তোর কি আছে সৈকত শিলা বা বাঁধ, হলো। সৈকত বা বেলাভূমি কি, মাঝ সমুদ্র থেকে তোর কোথায় যাচ্ছে বলতে নি, জল উপকূলে এসে আছড়ে পড়ছে বা তটভূমির উপরে এসে আছড়ে পড়ছে। যখন আছড়ে পড়ছে, এটা কি সোয়াস, সোয়াস আছে, কি কি আসছে তার সঙ্গে, নুড়ি বালিগুলো আছে, নুড়ি বালিগুলো এসে তোর কন্টিনিউ যদি তোর কোথায় এসে সঞ্চিত করা বলতে কিনি, সামুদ্রিক উপকূলের মধ্যে এসে তোর কি করা বলতে কিনি সঞ্চিত করে। এবার উপকূলের মধ্যে সঞ্চিত করে একটা বালির পুরো বেলাভূমি একটা তৈরি করবে। অবশ্যই দীঘা গেলে দেখতে পেয়েছিস, খুব জুটেছিস, হেনা করেছিস, তেনা করেছিস, ঠিক আছে, হ্যাঁ উল্টে মুল্টে পড়েছিস, হ্যাঁ ঠিক আছে। এই যে অংশটা, এই যে পুরো এই যে অংশটা, এটাকে বলা হবে তোর কি ভূমি, সৈকত ভূমি। ঠিক আছে, এরপরে যখন দীঘা বা পুরী যাবি, তখন বলবি স্যারের উপর দিয়ে হাঁটছি, ঠিক আছে, সৈকত ভূমি। নেক্সট তোর কি আছে, সৈকত শিলা বা বান। এই 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 যে দেখ, এই যে তোর এইটা তৈরি হলো, এইটাই যদি তোর এরকম শৈল শিলার মতন, এরকম শিলার মতন দেখতে যদি তৈরি হয়,
তখন তাকে বলা হবে তোর কি শৈলশিরা বা বার্ম বলা হবে। ঠিক আছে, শৈলশিরা বা বার্ম। এনি প্রবলেম? নো প্রবলেম। পায়েল বুঝতে পেরেছো? বাঁধ খুব ইম্পর্টেন্ট। বাঁধ কিভাবে বাঁধ তৈরি হবে? উপকূল ভাগ, এটা এটা সমুদ্র, এই উপকূল ভাগ থেকে সমুদ্রের দিকে আসার সময় বালির অংশ যদি এই উপকূলের ভাগে কাছাকাছি যদি যুক্ত হয়, যুক্ত হলে তোর কি হবে বলেন, সেটা যদি উঁচু ভাবে অবস্থান করে উপকূলের কাছে, যদি উঁচু ভাবে অবস্থান করে, এই যে এভাবে উঁচু করে সঞ্চার ফলে উঁচু করে অবস্থান করে, এটাকে বলা হবে তোর কি বাঁধ। 3 ধরনের বাঁধ আছে, তার মধ্যে এই বাঁধটা খুব ইম্পর্টেন্ট। কি বাঁধ? পুরাদেশীয় বাঁধ। ভালো করে শুন, পুরাদেশীয় বাঁধ কাকে বলে? যখন যে বাঁধ উপকূলের সমান্তরালে তৈরি হবে, মানে এটা উপকূল, এর সমান্তরালে একটা বাঁধ তৈরি হলো, বাঁধ তৈরি হলো, এই বাঁধের কোনো অংশ উপকূলের সঙ্গে কি হবে না বলতে গেলে যুক্ত থাকবে না, শুধুমাত্র সমান্তরালে অবস্থান করবে, এটাকে বলা হবে তোর কি বাঁধ? পুরাদেশীয় বাঁধ। কোনো অসুবিধা আছে? যে বাঁধ উপকূলের সমান্তরালে তৈরি করবে, কিন্তু বাঁধের কোনো অংশ উপকূলের সঙ্গে কি হবে না, যুক্ত হবে না, তাকে বলা হবে তোর কি পুরাদেশীয় বাঁধ। হলো অনুতটীয় বাঁধ, যে অংশ তোর কি হবে বলতে অনুতটীয় অংশে তৈরি হয়, অনুতটীয় অংশে মনে রাখ, অনুতটীয় অংশে যে বাঁধ তৈরি হবে তাকে বলা হবে তোর কি অনুতটীয় বাঁধ। প্রতিবন্ধক বাঁধ করার দরকার নেই। ঠিক আছে। স্পিড, স্পিড কাকে বলে? এই মাত্র আমি কি বললাম, তখন আমি কি বললাম যে বালির বাঁধের কি হলো, একটা অংশ যখন কোনো অংশ কার সঙ্গে যুক্ত হবে না, উপকূলের সঙ্গে যুক্ত হবে না, যদি অংশটাও যদি উপকূলের সঙ্গে যুক্ত হয়ে যায়, উপকূলের সঙ্গে যুক্ত হলো, এরকম ধর উপকূলের সঙ্গে যুক্ত হচ্ছে, মাঝ সমুদ্রের দিকে আছে, যখনই উপকূলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, মাঝ সমুদ্রের দিকে এগিয়ে থাকবে বালির বাঁধ, একটা অংশ যখনই একটা অংশ যদি যুক্ত হয়, তখন সেটাকে বলা হবে না বলে পুরাদেশীয় বাঁধ বলে, তখন সেই ওয়ার্ডটার নাম কি চলে আসবে? স্পিড। কি হলো, একটা অংশ উপকূলের সঙ্গে যুক্ত আছে, আর একটা অংশ কোথায় গেছে বলদিনি, মাঝ সমুদ্রের দিকে গেছে, তাকে বলা হবে তোর কি স্পিড। এরকম একাধিক স্পিড থাকতে পারে, এইবার আবার একটা স্পিড হয়তো আসছে। আচ্ছা, স্পিড যদি এরকম ঘুরে যায়, এরকম ঘুরে যায়, ধর এরকম ঘুরে গেছে, এটাকে বলা হবে তোর কি স্পিড। আচ্ছা, ঘুরে গিয়ে যদি হুকের মতন অবস্থান করে, কিসের মতন অবস্থান করে? হুকের মতন, এটাকে বলা হয় হুক, হুক স্পিড বলা হয়। যদি পুরো ঘুরে যায়, ধর এ একদম এরকম ঘুরে গেছে সমুদ্র স্রোতের কারণে, এও এইদিকে ঘুরে গেছে সমুদ্র স্রোতের কারণে, তাকে বলা হবে তোর কি স্পিড? ঘূর্ণন স্পিড। দুটো যদি একসঙ্গে এসে তোর কি হয়ে যাবে বলেন, একটা স্থানের মধ্যে এসে এরকম করে যুক্ত হয়ে গেল, তখন তাকে কি বলা হবে? কাসকেড স্পিড। তিনটা। ঠিক আছে, স্পিড। তাহলে স্পিড আর ইয়ের মধ্যে পুরাদেশীয় তটভূমি, পুরাদেশীয় বাঁধের মধ্যে পার্থক্য বুঝতে পারছিস? পুরাদেশীয় বাঁধ কি সমান্তরালে থাকবে, কেউ কারোর সঙ্গে যুক্ত হবে না, কিন্তু স্পিড কি হবে বলতে গেলি, অবশ্যই অবশ্যই একটা অংশ তোর কি হবে বলতে গেলি উপকূলের সঙ্গে যুক্ত হবে, আর একটা অংশ তোর কি হবে মাঝ সমুদ্রের দিকে যাবে। হলো, এবার সেটা স্রোতের কারণে যদি ঘুরে যায়, ঘুরে গিয়ে হুকের মতন অবস্থান করে, হুক যদি পুরো ঘুরে যায়, দুটো পরস্পর ঘুরে গেল, তখন থেকে বলা হবে তোর কি ঘূর্ণন, এবং পরস্পরের সঙ্গে দুটো যদি এসে যুক্ত হয়ে যায়, তখন থেকে বলা হবে কি কাসকেড। কোনো অসুবিধা? নো প্রবলেম, ভেরি গুড, থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড নাইট। তারপরে যে টম্বল, লুম্বার, বেবার এবং উপকূলীয় বালিয়াড়ি, তাহলেই শেষ। টম্বল, টম্বল একেবারে স্পিড পড়লি, স্পিড কি জিনিস বল একবার? উপকূলের সঙ্গে বালির বাঁধ কোথায় আছে? মাঝ সমুদ্রে আছে। এই স্পিডটাই ধর এখানে যদি কোনো দ্বীপ থাকে, এটা কি থাকে? দ্বীপ থাকে, তাহলে এই স্পিডটা যদি দ্বীপের সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, তাহলে কে কাকে যুক্ত হচ্ছে? দ্বীপকে যুক্ত করছে। কাকে যুক্ত করবে? দ্বীপকে যুক্ত করবে। কার সঙ্গে যুক্ত করবে? উপকূলের সাথে। কে যুক্ত করছে? স্পিড যুক্ত করছে। কে যুক্ত করছে? স্পিড বা বালির বাঁধ যুক্ত করছে। এটাকেই বলা হবে তোর কি টম্বল। এই অংশটাকে বলা হবে তোর কি টম্বল। এই ভূমিরূপটাকে বলা হয় তোর কি টম্বল। কোনো অসুবিধা? কাকে কাকে যুক্ত করছে? টম্বল কি যুক্ত করছে? উপকূলের সঙ্গে দ্বীপকে যুক্ত করছে। এটা কিন্তু স্পিড, অ্যাকচুয়ালি স্পিড যে এখান থেকে বেরিয়ে গেছে, কিন্তু দ্বীপকে যখনই যুক্ত করে দিচ্ছে, পুরো ভূমিরূপটাকে বলা হয় তোর কি টম্বল। এই যে এইটা, এটা দ্বীপ এই অংশ, আর এইটা তোর কি আছে বলদিনি উপকূল ভাগ, আর এইটা দেখ এখান থেকে তো স্পিডটা বাইরের দিকে বেরিয়ে এসছে, বেরিয়ে এসে যুক্ত হচ্ছে, এটাকে বলা হবে তোর কি টম্বল। হ্যাঁ হ্যাঁ, হাঁটা যায় পর্যন্ত, কন্টিনিউ অনেক সমুদ্রে আছে। ঠিক আছে। লুপবার, লুপবার কাকে বলে? লুপবার কি, ধর দ্বীপ, দ্বীপ থেকে একটা বালির বাঁধ বেরিয়েছে, ধর বালির বাঁধ এই বরাবর বেরিয়েছে, ঘুরে 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 এসে কোথায় শেষ হয়েছে বলতে দ্বীপের মধ্যে এসে যুক্ত হয়ে গেছে, ঘুরে দ্বীপের মধ্যে এসে আবার কি হয়েছে বলতে ঘুরে গেছে। ঠিক আছে, দ্বীপ বলবে আমাতেই শুরু আমাতেই শেষ। ঠিক আছে, এই যে ঘুরে এখানে এসে চলে আসছে, এটাকে বলা হবে তোর কি বার? লুপবার। এটাকে বলা হবে তোর কি লুপবার। বেবার কি? বেবার কিছুই নয়। বে মানে কি? তিন দিকে তোর কি ছিল এখানে বলে দিচ্ছি, তিন দিকে কি ছিল? তিন দিকে এখানে ঢঙের এখানে এঁকে দিই, অত যাওয়া যাবে না। ঠিক আছে, বেবার কি জিনিস? বেবার হচ্ছে তোর কি তিন দিকে স্থলভাগ, এরকম ছিল তো,
এবং গুজরাট তটভূমিটা এরকম ছিল। তাহলে এইদিকে একটা স্থলভাগ, এখানে একটা স্থলভাগ, এখানে একটা স্থলভাগ, এই বরাবর তোর কি আছে বলুন, ওই বে আছে, বে বা এগুলোকে বে বলা হয়, বে বা উপসাগর, এখানটায় বে বা উপসাগর, ঠিক আছে। এবারে দেখ, ধর এই বে বা উপসাগরের এই পাশে যদি তোর কি হয় বলতে বালির বাঁধ যদি যুক্ত হয়, এই বরাবর যদি বালির বাঁধ যদি তৈরি হয় বে বা উপসাগরের সম্মুখ ভাগে, তখন তাকে বলা হবে তো কি বে বার, বে বার বলা হয়। উপকূলীয় বালিয়াড়ি কি কিছুই নয়, উপকূলীয় অংশে যে বালিগুলো লক্ষ্য করা যায়, ঠিক আছে, একটু দূরে, উপকূল থেকে একটু দূরে গিয়ে যে বালির একটা পুরো স্তর লক্ষ্য করা যাবে, দেখবি দীঘা গেলে দেখবি ঝাউ বাগান যেখানটায় আছে, একটু দূর, উপকূল থেকে একটু দূরে, কিন্তু ঝাউ যেখানে তো ফিস্ট হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, সেই জায়গাটাকে বলা হয় তোর কি উপকূলীয় বালিয়াড়ি, বালির যে স্তূপ বলে কি উপকূলীয় বালিয়াড়ি। তোকে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ দিতে পারে, সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ দিতে পারে। সৈকত বা বেলাভূমি নিয়ে কোনো অসুবিধা আছে? সৈকত শিলা নিয়ে, ঠিক আছে। বাঁধ, পুরাদেশীয় বাঁধ,